হ্যালো বন্ধুরা, বৃষ্টি জগতে আপনাদের সকলকে স্বাগতম। নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং গল্পের শেষে গল্পের লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। এই বিমরি ছেমরি, তোরে না কইছিলাম গায়ে হলুদ ছোঁয়ানোর পর অন্দর থেকে বাইর হইবি না, অভিশাপ লাগে। একখান কথাও হুনোস না কেন আমার? আমি নিয়ে গিয়েছিলাম নানি, লিচু আনতে গিয়েছিলাম। সাজিদা বানু আনাসের বউয়ের দিকে চাইল। সাজদাকে প্রশ্ন করলেও উত্তর করছে না আনাসের বউ। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল সাজিদা বানুর। এই মেয়েকে তার একদমই পছন্দ না। আনাসের বউ হিসেবে তিনি সবসময় চাইতেন পাতা বউ হোক, কিন্তু এই মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে। তাতে যদি একটু দেখতে ভালো হতো, দেখতে খারাপ না হলে আহামরি সুন্দরও না। পাতার আশেপাশে তো ঘেঁষতেও পারবে না। তিনি ঘুরে পাশে তাকিয়ে পাতাকে দেখল। এই মুহূর্তে মামার মাখার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বাতাস করছিল। অন্দরের পাশে ডেকোরেশনের লোক সাজানোর পর ফ্যানের ব্যবস্থা করা হবে, আপাতত নাই। পাতাকে দেখার পর ইনায়ের ওপর বিরক্ত হুড়হুড় করে বাড়ল। শুনেছে এই মেয়ে কাজ কামে লবণঙ্কা। নাতিটা তার কি দেখেছে এই মেয়েটাকে বিয়ে করলো কে জানে। তিনি বিরক্ত হয়ে বললেন, কাম কাজ নেই তো, কিছুই তো পারো না, তয় সংস্কার কিছুই শিহই নাই দেহি তোমার আম্মাই। বিয়া শাদির লাগি হলুদ লাগান মাইয়া ডাগো, বিয়ার আগে অন্দর থেকে বাইর হওয়া নিষেধ, এইটা জানো না? জানি না। হেয়া জানবা কেমনে? জানবা তো শুধু পরের মাথা খাইয়া কিভাবে তগ ঘাড়ে ঝুলন যায়। আম্মা থামেন তো, কি শুরু করলেন? সাজ্জাদ হোসেনের কথায় থেমে গেলেন বৃদ্ধা। পাতা এতক্ষণ খুশি হচ্ছিল, যদিও সে জানে ইনায়া আরামের বউ নয়। তারপরও মেয়েটা আরামের বউ হিসেবে পরিচিত হচ্ছে, ব্যাপারটা ভালো লাগে না তার। সাজ্জাদ হোসেন কিছু বলার পূর্বে সেখানে আসিফ তার বন্ধুর আগমন হলো। তাদের পিছন পিছন আরহাম আর পার্থের। ডেকোরেশনের লোকদের দেখে সাজ্জাদ হোসেন বললেন, এত দেরি করলা কেন তোমরা? আসিফের বন্ধু শিহাব কথা বলে না। বন্ধুকে পালিয়ে যাওয়ার সব ধরনের সাহায্য ছেলেটা করতে চেয়েছিল, কিন্তু মাঝপথে এই লোকটাকে জানাতে চাওয়া ভূত কেন যে ছেলেটার মাথায় চাপলো, সেটাই তো শিহাব বুঝতে পারছে না। বন্ধুকে সহায়তা করতে চেয়েছে, এই জন্য তো এলো, কিন্তু এখন কি হবে? দুজনকে চুপ করে থাকতে দেখে সাজ্জাদ হোসেন পুনরায় বলল, কল ধরছিলে না কেন? টাকা তো যেমন চাইছো দিতে চাইছি, তারপরও আপনি দেরি কাম করলেন। কবে শেষ করবেন, কখন? শিহাব বন্ধুর দিকে তাকালো। সবাই এই মুহূর্তে তাদের দিকে তাকিয়ে আছে। আসিফ ভয়ের মুহূর্তে কোনো কথা বলতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাজদার সঙ্গে 3 বছরের রিলেশন আসিফের। শিহাব বুঝলো আসিফ কিছুই বলবে না, তাই নিজে কিছু বলবে। তার আগে সবাইকে অবাক করে দিয়ে আসিফ বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। ইনায়া আর সাজদা বাদে সবার কানে কথাটা ঝংকার তুলল। শিহাব অবাক চোখে বন্ধুর দিকে তাকিয়ে রইল। সাজ্জাদ হোসেন খুব স্বাভাবিক থেকেই বলল, কেডা আপনি? আমার নাম আসিফ। কি করেন? একটা কোম্পানিতে চাকরি। তা আপনার বাবা মা রাইখা আপনার বিয়ের প্রস্তাব দিতেছেন কেন? ওনারা বেঁচে নেই। ও, আপনি সেই এতিম গোলামের পুত? অপমানে আর কষ্টে মুখখানা থমথমে হয়ে গেল আসিফের। বাবা মা না থাকায় সেই সন্তানের বেঁচে থাকা কতটা কষ্টের একজন এতিম সন্তানই জানে। আসিফ এতিম, এটা কি সে ইচ্ছা করে হয়েছে? আল্লাহ তাআলার আসিফকে যেভাবে ভালো লেগেছে সেইভাবে ভাগ্য দিয়েছে, কিন্তু মানুষ কেন সেটা মানতে নারাজ? শিহাব প্রতিবাদে বোধহয় কিছু বলতে চাইল, তবে আসিফ হাত ধরে থামিয়ে দিল। সাজ্জাদ হোসেন পুনরায় বলল, তাইলে আপনি মনে হয় জানেন না, আপনার হাত থেকে মাইয়ারে বাসাইতেই এত তাড়াতাড়ি বিয়ে করাইতেছি। এখন আপনি বাড়ি থেকে বাইর হইলে আমি একটু শান্তি পাইতাম। না, আর কিছু বলার থাকে না। আসিফ ফিরে যাবে, কথাটা কিছু বোধহয় বাড়াতো, কিন্তু ভরসা পেয়েছে ইনায়া থেকে। মেয়েটা এই মুহূর্তে তার দিকে তাকিয়ে ওই চোখ মিথ্যা বলতে পারে না। আসিফ চলে যাবে এমন সময় সাজদা বলল, কিন্তু আব্বু, আমি আসিফকে ভালোবাসি। উপস্থিত সবার মনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। সাজ্জাদ হোসেন মুচকি হাসি দিয়ে মেয়ের সামনে গিয়ে গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। সাজদার আম্মু এসে দ্রুত তার সঙ্গে ধরে ফেলল। সাজ্জাদ হোসেন বলল, মায়ার মুখে দেহি কথা ফুটছে, যে মুহে এককালে আমি মধু দিয়েছিলাম, বেশি কথা কইলে সেই মুহে আমি বিষ দিমু। আসিফ মেয়েটাকে মারতে দেখে উত্তেজিত হয়। সে পুনরায় বলল, আপনি সাজদাকে মারবেন না, আমি চলে যাচ্ছি। সে আমি মারলেও আপনি বাড়ি থেকে বের হয়ে যাইবেন। শুনছিলাম শুনছিলাম আপনার ভয়ে কথা কইতে পারেন না। আজকে এত সাহস কই থেকে পাইলেন কেডা জানে? সেসব থাক, আপনি যান। যায় না আসিফ, মেয়েটাকে মারছে আর সে যেতে পারবে? সাজদা পুনরায় বলে, আমি আসিফকে খুব ভালোবাসি আব্বু, ওকে ছাড়া বাঁচব না। জনমের সময় তোমায় গালে নুন দিয়া যদি মায়েরা ফেলাইতাম, তাইলে এই দিন দেহন লাগতো না। আমার কথার উপর দিয়ে যাইবা না।
কেন এমন করছো? ওই ফকিন্নির কি আছে, থাকতে পারবো ওর লগে? পারবো আপু, জীবনটা বিটিভির ছবি না যে তুমি একখান থেকে সেলাই মেশিন কিনা বড়লোক হইয়া যাইবা। সাজদার আম্মা ওরে ভেতরে লইয়া যাও। সাজদাকে আর কথা বলার সুযোগ দেওয়া হয় না। আসিফের উদ্দেশ্যে সাজ্জাদ বললেন, এখান থেকে খায়রায়াত না থাইকা যাইতে কইছি আমি। হাঁটা ধরে দুই বন্ধু। সাজ্জাদ হোসেন আসিফকে ডেকে তার উদ্দেশ্যে বলে, বামন হইয়া চান্দে হাত দিবার সাহস একবার দেখাইছো মানসি, আর দেখাইলে হাত কাইটা রাখমু, মনে রাখবা ন্যাড়া বেলতলায় একবার যাই। রাত গভীর হয়েছে। ইনায়া পার্থের মোটরসাইকেল নিয়ে রাতের আন্ধারে নিজের রাখা কথা রাখতে দুজনকে কাজী অফিসে নিয়ে বিয়ে করিয়ে দিল। সাজদার দিকে থেকে সাক্ষী ছিল পার্থ আর ইনায়া। ভোর না হতে হতেই মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে গুঞ্জন শুরু হলো। ভোর সকালবেলায় সালমা বেগম আহাজারি করে কান্নাকাটি করছেন। রাতে ঘুমাতে যাওয়ার কারণে কেউ এখনও ওঠেনি তেমন। তবে লতিফা, সালমা, সাজদার আম্মু, জিনিয়া সহ আরও কিছু মহিলা ব্রেকফাস্ট তৈরি করছে। সালমাকে কান্নাকাটি করতে দেখে কিছু মহিলা সমাজ রান্নাঘরের কাজ অব্যবহৃত রেখে সালমার নিকটে এগিয়ে এলো। লতিফা বেগম জিজ্ঞাসা করলো, এমনে মরা কান্দান জুটতেছো কেন? কেডাই মরতেছে তোর? সালমা বেগম এইবার আরও জোরে জোরে কেঁদে বলে, ওই মাইয়া ভাগছে, কোথাও নেই, কোথাও নেই। কে নেই? সাজদা। উপস্থিত সকলে একসাথে বলে উঠল, কি? সালমা বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালো। উঠে জিনিয়াকে বলল, কালকে এক পোলা আইছিল না, হেল লগে মনে হয় ভাইগা গেছে আফা। জিনিয়া বেগমের কথা বলতে ভুলে গেলেন। এসব কি বলে? তার মেয়ে পালিয়ে গেলে তার জামাইকে তো বাঁচানো যাবে না, মরে যাবে লোকটা। কিন্তু গেল কিভাবে? একে একে শব্দ শুনে সবাই উপস্থিত হয়েছে। জিনিয়া বেগম বললেন, পালিয়ে যাইব কোথায়? তুই ভালোভাবে খুঁজছস নাই সালমা? খুঁজা দেখ, পাইয়া যাবি। না গো ভাবি, আমি সব জায়গাতেই খুঁজা দেখছি। মাইয়া আমাগো বংশের চুলকামি মাইয়া আমাগো বংশের চুলকালি মাইখায় নাগরের লোকে ভাইকা গেছে। সবার শেষে হামি তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নেমে এলো ইনায়া। রাতে দেরিতে ঘুমানোর কারণে ঘুমটা এসেছে একটু দেরিতে, তাই এখন ছাড়তেই চাইছে না। শব্দ হচ্ছে দেখেই তো বাইরে এলো। এমনিতেও তাকে কেউ দেখতে পারে না। ইনায়া সবার উদ্দেশ্যে বলল, সবার কান্নাকাটি করছেন কেন এত সকালে? আপনারা না হয় ঘুমান না, কিন্তু আর মানুষ তো ঘুমায় না, না কি? ইনায়ের কথায় লতিফা বেগম আর সালমা বেগম দুজনেরই রাগ হলো। জিনিয়া বেগম ইনায়ের কাছে এগিয়ে এসে বললেন, আনাসের বউ, আমার মায়াডারে খুঁজে পাওয়া যাইতেছে না। তুমি আর আনাস তো পাশের ঘরে আসিলা, তুমি কি জানো আমার মায়াডা কই আছে? ইনায়া উত্তর দেওয়ার আগে সালমা বেগম এসে জিনিয়া বেগমকে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, কার কাছে জিগাও তুমি ভাবি? যেই মাইয়া জানেই না বিয়ান বেলায় বাড়ির বউদের রান্না বান্না করতে আও লাগে, সবার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, আর যে মাইয়া বেলা কইরা ঘুমায় সে কেমনে কইব আমাগো মাইয়া কই? আজব, আমি জানবো না কেন? সালমা বেগম এইবার ইনায়ের সামনে এগিয়ে এসে বলল, তাইলে তুমি জানো? হ্যাঁ, কই আছে, কই তাহলে? গতকালকে রাতে পালিয়ে গিয়েছে। আমি তো পাতার ভাইয়ের বাইক চালিয়ে এগিয়ে দিয়ে এলাম। বিয়েও করিয়ে দিয়েছি রাতে, বিয়ের সাক্ষীও আমিই দিয়েছি। উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ল। কি বলে এই মেয়ে? লতিফা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও এইবার চেঁচিয়ে আরহামকে ডাকা শুরু করলো, আনাস, ওই আনাস, গোলামের পুত, নাকে তেল দিয়া না ঘুমাইয়া নাই মাই, তোর গোলামের ঝি এইসব কি কইতাছে? নাই মাই কইতাছি, ওরে কইতে কই যাইতেছে সব মিছা, নাইলে আমি থাপড়ায়া মাইরা ফেলুমু। মিথ্যা হতে যাবে কেন? সত্যি সত্যি হয়েছে। আর তাছাড়া ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে কি ক্ষতি? সংসার তো সাজদা করবে, কিন্তু আপনারা ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন কেন? এই জন্য এই ব্যবস্থা নিতে হলো। দাবাং মারবার চর পড়ল ইনায়ের শ্যামলা গালে। মায়ের ডাকে ঘুম থেকে বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে ঘুমে ঢুলুঢুলু হয়ে নামছিল আরহাম। ইনায়ের গালে থাপ্পড় পড়াতে দেখে ঘুম ছেটে গেল তার। সিঁড়ি ভেঙে দৌড়ে নেমে এলো ইনায়ের কাছে। ইনায়াকে পিছনে নিয়ে দুই হাতে পেঁচিয়ে ধরে পিছিয়ে নিয়ে গেল। সবাই দেখলো, ভাববে ইনায়াকে সে প্রোটেক্ট করছে, কিন্তু আরাম ইনায়ের হাত দুটো বেঁধে দিয়েছে মেয়েটাকে সালমা বেগমের দুটো কাঁধে বেঁধে, যাতে মেয়েটা রাগের বশে কিছু করে না ফেলে। ইনায়াকে থাপ্পড় দিয়েছে, আর এই মেয়ে একেবারে শান্ত হয়ে আছে। এসব দিন আরহাম দেখবে কখনো ভেবেছিল? আরহাম না চেতনায় হারায়। আরহাম আস্তে আস্তে ইনায়াকে বলল, গুরুজন কিন্তু। ইনায়া কিছু বলে না। গুরুজন কথাটা বোধহয় সালমা বেগম শুনল। সে এগিয়ে এলো ইনায়ের দিকে, এসে রেগে মেগে বলল, আনাস, ওরে গুরুজন কইতে হইব কেন? ওই জানে না? আর বউরে এমন চিপকায় ধরে রাখতে হইব কেন? গোলামের ঝির কত বড় সাহস, আমাগো বাড়ির মান সম্মান ডুবাইছে। ওরে সান আনাস, আরও কয়টা থাপ্পড় মারতে হইব। আনাস ছাড়ে না, ছাড়ার প্রশ্নই আসে না। উল্টো সালমা বেগমকে বলে, খালা, এখান থেকে যাও। আর ইনায়েরে মারলা কেন? আমার বউরে মারমু কাটমু যেইটা করমু আমি করমু, তুমি মারবা কেন? সামনে থেকে বের হয়ে যাও। এমন কিছু করো না যেন কোনোদিন
করতে না দেখি, তাইলে ভুইলা যামু তুমি আমার খালা লাগো। সালমা বেগম আহাজারি করে উঠলেন। মহিলা মানুষ এমন করবে স্বাভাবিক। সে লতিফা বেগমের সামনে গিয়ে বলল, দেখলে বুবু, তোমার পোলা 2 দিন বিয়া করতে পারে নাই, বইয়ের কথায় উঠে আর বসে। আমারে কইতাছে সম্পর্ক রাখবে না। ওরে ওর বউরে জিগাইতে কও আমাগো মায়াডারে কই ভাগাইয়া দিছে। কে কাকে ভাগিয়েছে ফুপু? উপস্থিত সকলে দরজার দিকে তাকালো। লিচু হাতে দাঁড়িয়ে আছে সাজদা। সাজ্জাদ হোসেনও অবাক। এত মানুষ এখানে জড়ো হয়েছে কেন? সবাই কি তাহলে আসল ব্যাপারটা জেনে গেল? কিন্তু কই, তিনি কাউকে কিছু বলেননি। তাহলে কে বলেছে? তিনি ঘুরে দেখলো আরহাম ইনায়াকে 2 হাতে পেঁচিয়ে ধরে আছে। মেয়েটা আবার কি হলো? সাজ্জাদ হোসেন সেদিকে এগিয়ে যাওয়ার আগে জিনিয়া বেগম এগিয়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, মা তুই আইসোস? আমার মাইয়া, তোমরা দেখছো আমার মাইয়া কারোর বংশে চুলকানি লাই নাই। কি হয়েছে আম্মু? আনাসের বউ কইতেছিল তোরে পালাইয়া নিয়া গিয়ে কাল লাগে বিয়া পড়াই দিছে। তোর ফুপু ঘরে গিয়া তোরে খুঁজা পায় নাই, সবাই ভাবছে তুই ভাইগা গেছস। খুঁজে পাবে না কেন ফুপু? আমি তো আব্বুর সাথে হাঁটতে বের হয়েছিলাম, তোমাকে সবার সামনে দিয়েই তো গেলাম। উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস নিলেও গিল্টি ফিল করলো। শুধু শুধু নতুন বইয়ের মার খেলো। তবে মেয়েটারও দোষ আছে। ওভাবে কেন বলল? লতিফা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও এইবার সালমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সালমা বেগম আমতা আমতা করে বলল, আমার কি দোষ? তোমার ছেলের বউ কেন কইল মায়াডা ভাগায় বিয়া করাই দিছে? তুই জানিস না ও তেরা তেরা কথা কয়? আর না জানলেও মাইয়ার কি তোর লাগি যে তুই আমার পোলার বউরে মারলি? সালমা বেগম বলার মতো কিছু খুঁজে পায় না। সে তো মেয়েটার উপর পূর্ব থেকেই রাগের কারণে মেরেছে, কিন্তু সেটা সে কিভাবে বলবে? সে ন্যাকা কান্না করে বলল, বুবু, তুমিও ওই গোলামের পোলার লাইগা দিনের বইয়ের লাগি বোনের কাছে কৈফিয়ত চাইতেছ? আমার কোনো দাম নাই বুবু। 2 দিন হোক আর 4 দিন, ইনায়া পরের মায়ারে আমার কারণ ছাড়া মারবি না। সামনে থেকে যদি কারণও পাস, তারপরও যেন মারতে না দেখি। আমাগো বাড়ির বউ আমরা বুঝে নিব। লতিফা বেগম ইনায়ের দিকে তাকায়। মেয়েটা থাপ্পড় খাওয়ার পরও চুপচাপ হয়ে গিয়েছে। মুখোমুখি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। মেয়েটার মনের অনুভূতি বুঝতে পারছে না তিনি মেয়েটাকে অপছন্দ করলেও আরেকজন গায়ে হাত তুলবে এটা তো সহ্য করবে না। লতিফা বেগম বলল, আনাস আব্বা, বউরে লইয়া ঘরে যাও, আর সবাই যার যার কাজে যাও। কিছু হয় নাই। আরহাম ইনায়াকে ছাড়লো ঠিকই, তবে 2 হাত ছাড়ে না। ছোটবেলায় ট্রেন চলছে খেলার মতো ঘাড়ের পেছন থেকে 2 হাত রাখে, সেভাবে হাত রেখে মেয়েটাকে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কোনোভাবে হাত ছাড়া দুঃসাহস করলো না। সবাই ধীরে ধীরে চলে গেল। পাতা রান্নাঘরে রুটি বেলছিল। ইনায়া চর খেয়েছে দেখে ভালো লেগেছে, তবে হিতে বিপরীত হয়েছে কিছুটা। আর আনাস ভাই আর খালা মেয়েটার পক্ষে কথা বলেছে। সাজ্জাদ হোসেন এতক্ষণ কিছু না বললেও এখন গিয়ে চেয়ারে বসে সবাইকে দিকে ডাকলো তার কাছে। সাজ্জাদ উপরে চলে গেল। সাজদা উপরে চলে গেল। তার মুখটা খুব দুঃখী দুঃখী। সাজ্জাদ হোসেনের মনটাও মেয়েটার জন্য খুব খারাপ। গতকালকে মেয়েটা নিজের বেয়াদবির জন্য রাতে ক্ষমা চেয়েছে। তার আব্বু যা বলবে সেটাই করবে সাজদা। এমনকি বাবার কথাই বিয়ে করতেও চেয়েছিল। সব কিছু ঠিক ছিল। সকালে জানতে পারলো হবু জামাই ড্রাগস সাপ্লাই করে এবং গতকালকে রাতে ধরা পড়েছে এবং এখন জেলখানায় আছে। মেয়েটার জন্য মন খারাপ হলেও একটা কাজ ভালো হয়েছে, বিয়েটা হয়নি। একজন ড্রাগস সাপ্লাইয়ের কাছে মেয়ে দেওয়ার থেকে মেয়ে কখনো বিয়েই দেবে না, সেটাই ভালো। সবাই উৎসুক নজরে সাজ্জাদ হোসেনের দিকে তাকিয়ে। জিনিয়া লক্ষ্য করছিল স্বামীর মুখ চোখ কিছুটা অন্যরকম হয়ে আছে। কিন্তু হয়েছে কি? তিনি জিজ্ঞাসা করলো, সাজদার আব্বু, কি হয়েছে আপনার? কন্ত সকাল থেকে এমনি মন খারাপ পইরা আছেন কেন? কিছু হইলে আমাগো কন। কত কাম পইরা আছে, মায়াডার কাছেও তো যাইতে হইব, গোছগাছ করবো তো। যাইতেছি। সাজ্জাদ হোসেন উঠে দাঁড়ালেন। বিয়ে ভেঙে গেলেও তিনি সেই কথা সবার সামনে বলতে পারছেন না। কি করবেন তিনি? উঠে দাঁড়ালো লোকটা। জিনিয়া বেগম বলল, আনাসের বউয়ের লগে একটু কথা কয়েন, মায়াডা কষ্ট পাইছে, সইলা যাইতে পারে। আপনার কথা শুনবো, যাইতেছি। আরহাম উপরে নিয়ে ছেড়ে দিল। ইনা দাঁড়িয়ে রইল। আরহাম একদানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কি করবে সেটাই দেখার চেষ্টা করছে। ইনা হঠাৎ দরজা দিয়ে বাইরে তাকালো, তারপর আশেপাশে তাকিয়ে ব্যাগের ভেতরে নিজের জামাকাপড় ভর্তি করতে শুরু করলো। আরহাম এবার গলা খাকারি দিয়ে বলল, কি করছেন? চোখ নাই? জামা কাপড় গোছাচ্ছেন কেন? চলে যাব। কোথায়? রাজশাহী। কি? কখন? এখনই। আনাসের বউ দরজার ওপাশ থেকে সাজ্জাদ হোসেনের কথার আওয়াজ ইনায়া সেদিকে তাকালো। সাজ্জাদ হোসেনকে দেখে বলল, আঙ্কেল ভিতরে আসুন। কি করছো? জামা কাপড় গোছাচ্ছি। কেন? জরুরি কাজ পড়েছে, রাজশাহী যেতে হবে। আমার বোনের কাছে কষ্ট পাইছো? পাওয়াটাই স্বাভাবিক। তয় তুমি আজকে অন্তন যাইও না। আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি।
সি সি, আপনি ক্ষমা চাইবেন কেন? গুরুজন ভুল হলে শাসন করতে পারে। আমি কিছু ভুল বুঝিনি, আমার জরুরি কাজ পড়েছে তাই যেতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, বৃষ্টি জগতে আপনাদের সকলকে স্বাগতম। নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং গল্পের শেষে গল্পের লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।